কঠিন সময়ে প্রয়োজন জাতীয় ঐক্য। ন্যাশনাল ডিফেন্স ও ওয়ারকোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগরতলা মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে পূজা উদযাপন ফ্রন্টের মিছিল। ফেনীর বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ। গণ অভ্যুত্থানকালে কারাগার থেকে পালানো ৭০০ কয়েদি এখনো গ্রেফতার হয়নি, জানালেন আইজি প্রিজনস। ৭৩ জনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত। সাভারে দাফন করা সেই মরদেহ বিএনপি নেতা হারিস চৌধুরী। পরিবারের সদস্যদের সাথে মিলেছে ডিএনএ। আলোর রশ্মি যেটা আসছে আস্তে আস্তে, অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। আমি কৃতজ্ঞ এই সরকারের উপদেষ্টা তাদের কাছে। রমজানে স্থিতিশীল থাকবে বাজার, জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, রাজনৈতিকভাবে যাই ঘটুক প্রভাব পড়বে না ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে। সামরিক আইন জারিকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ কোরিয়া। বিক্ষোভের মুখে মার্শাল ল প্রত্যাহার হলেও তোপের মুখে প্রেসিডেন্ট। পার্লামেন্টে উঠছে অভিশংসন বিল। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আমরা একটি কঠিন সময় পার করছি, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 এর কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সার্টিফিকেট প্রদান শেষে তিনি বলেছেন, জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ পেয়েছি। এ সময় সফলতার সাথে কোর্স সম্পন্ন করায় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান ডক্টর ইউনুস। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমেও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024-এ 95 জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশসমূহের 33 জন সদস্য। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 সফলতার সাথেই সম্পন্ন করেন। I also pay my tribute to all who sacrificed their lives and got wounded to make the July Revolution possible, with a dream to create a new Bangladesh. বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বললেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এখন সবার ঐক্যবদ্ধ থাকার সময়। গণতন্ত্রের পথে ফিরতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি, সেই প্রতিশ্রুতিও দেন। একই সাথে সংস্কার শেষে দ্রুতই নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দেশে ফেরানোর প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে। লন্ডনের রিয়েল রিজেন্সিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভাষণের শুরুতেই দলের কঠিন সময়ে দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম ও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন জানান মির্জা ফখরুল। আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন ফখরুল। বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। ভুয়া তথ্য ও গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফখরুল। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তিনি। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না। তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনীতিবিদকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার ঠিক আন্দোলনের সময় আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও সত্য হতে ধরতে হবে। বিচার ব্যবস্থা, অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদ দেন ফখরুল। বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে। সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল। আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই, কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে পূজা উদযাপন ফ্রন্ট। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অশুভ উদ্দেশ্যে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বিহার, ওড়িশা ও বাংলার দাবি করবে বাংলাদেশ। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পূজা উদযাপন ফ্রন্টের নেতারা বলেন, ভারতের একটা গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য ষড়যন্ত্র করছে। 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? বাংলাদেশ নিয়ে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের আগ্রাসী মনোভাব ও কিছু মিডিয়ার অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি নেতা রিজভী আহমেদ। বলেন, এদেশের কারোর জন্য নয়, ভারতের উগ্রবাদী গোষ্ঠীর মায়া কান্না শুধু পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য। আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব? রিজভী বলেন, এদেশের হিন্দু মুসলমান একসাথে দিল্লির আগ্রাসন রুখে দিবে। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে, এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করব। ভারতীয় আগ্রাসন ঠেকাতে আগামীতে আরো বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আচরণের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বিলোনিয়া স্থলবন্দরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীরা বলেছেন, ভারত যদি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এর আগে 1 ডিসেম্বর বিকেলে ইসকন অনুসারী কয়েকশো নারী পুরুষ বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে মানববন্ধন করে ছাত্র জনতা। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন কোনো ছাড় নয়। এদেশের আম জনতা, ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলে আমরা ভারতের বিরুদ্ধে ঐক্য গঠন করছি। আর আমাদের যে দূতাবাসে হামলা হয়েছে আমরা অতি সত্বর আন্তরিকভাবে এর বিচার চাই। তারা যে স্লোগান দিয়েছে আজকে আমরা ছাত্র জনতা, আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয় 400 গজ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি, কিভাবে সীমানাকে রক্ষা করতে হয়। নেত্রকোনায় সংখ্যালঘুদের উপরে হামলার মিথ্যা সংবাদ ভারতীয় মিডিয়ায় প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, নেত্রকোনায় কোনো সংখ্যালঘু পরিবারের উপরে হামলার ঘটনা ঘটেনি, কিন্তু ভারতীয় কিছু মিডিয়ায় এ বিষয়ে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পৌর পুজো উদযাপন কমিটির সভাপতি সহ অন্যরাও উপস্থিত ছিলেন। 5 আগস্টের পট পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দীর মধ্যে এখনও 700 অপরাধী গ্রেফতার হয়নি। দেশে 69টি কারাগারের মধ্যে 17টি এখনও ঝুঁকিপূর্ণ বলেও কারা মহাপরিদর্শক জানিয়েছেন। সকালে কারা অধিদপ্তর এক সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক আরও জানান, ভবিষ্যতে কারাগার থেকে পালানো রোধে প্রতিটি ঘটনা আলাদাভাবেই পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় আসামিদের আদালতে আনা নেয়ার সময়ও ঘটে হামলার ঘটনা। কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক। জানান, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থা, যেটা আপনারা জানেন যে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই, তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য। এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন। তাহলে হয়তো এই বিষয়টা আমরা মিনিমাইজ করতে পারবো। 5 আগস্ট পট পরিবর্তনের আগে পরে দেশের বিভিন্ন কারাগার থেকে 2200 আসামি পালিয়ে যায়, যাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 70 জন ফাঁসির ও আলোচিত মামলার আসামি এখনও পলাতক। টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এদিকে কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউটর গাজী তামিম জানিয়েছেন, এখন পর্যন্ত 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। কেন বাকি আসামিরা গ্রেফতার হচ্ছে না তার দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। গত 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই 2 মন্ত্রীকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে।
তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই প্রসিকিউশন টিম থেকে কোনো অবিচার আই মানুষ আর দেখবে না। আমরা যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করব, যেন পৃথিবীতে বা এদেশে আর কখনো এরকম অবিচার না হয়। রাজনৈতিকভাবে যাই ঘটুক, ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেছেন তিনি। বললেন, চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে পরিষদের বৈঠকে, যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে চাল আমদানি করা হবে, আর পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হবে এমন হুমকি প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য রাজনৈতিক, এই বক্তব্যের প্রভাব বাণিজ্যের উপর পড়বে না। বললেন, রমজানকে সামনে রেখে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দাম কমানোর জন্য, আর রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে, এসব পণ্যের ভ্যাট কমানো হচ্ছে। এই প্রভাব জিনিসপত্রের দামের উপর পড়বে, আর জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, এবং ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রির সাথে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলেছি। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। এখনো আলু আমদানি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই হিলি স্থলবন্দরে। পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেওয়ার পর থেকে এই অচলাবস্থা, আর এজন্য রাজ্যের অভ্যন্তরীণ সংকটকে দুষছে ভারত। বর্তমানে ভারতীয় আলু বন্দরের পাইকারি দোকানে 64 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হবে এমন খবরে মোকামে কেজি প্রতি পেঁয়াজের দামও বেড়ে গেছে। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে 80 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। চলমান জটিলতায় হঠাৎ করেই বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ভারতের সনাতনী ঐক্য মঞ্চের বাধার কারণে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আজ তৃতীয় দিনের মতো আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে ভারতের কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি, বাংলাদেশ থেকেও ওপারে পণ্য যায়নি। তবে জকিগঞ্জ শুল্ক স্টেশন ছাড়া বেনাপোল, হিলিয়ার, খাউড়া সহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দিনাজপুরের হিলি সীমান্তেও সতর্কাবস্থায় রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন 20 বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ। বন্দরের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে বিএসএমএমইউর বৈষম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ করেন তারা। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা জরুরি, কিন্তু কোনোভাবেই রাজা প্রজার সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। তারা বললেন, গত 16 বছরে বাংলাদেশ দিল্লির গোলামি ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারতের উচিত বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বন্ধ করা। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর অনুপম সেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী শহীদুল সুমন সেখানেই আছেন, দেখে আসতে চাই কি অবস্থা এখন। সুমন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে?
বৃষ্টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতেই তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ-উপাচার্য ট্রাস্টি এবং ট্রেজারার তাদেরই তো পদত্যাগ চাচ্ছেন, অর্থাৎ ভেতর থেকে যে কেউ কথা বলবে সেই বিষয়টি এখনো পর্যন্ত আমরা দেখিনি। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভেতর যে বিক্ষোভ কর্মসূচি সেটি শেষ করে কিন্তু ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি আছেন সেই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে একই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত উপাচার্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনুপম সেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্রিয়াল বডি এবং ট্রেজারার পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে এবং 1 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছিলেন, সেটি একটাই শেষ হয়েছে এবং তারপর থেকেই আসলে শিক্ষার্থীরা বলছেন যে এই দাবিতে তারা আসলে অনড় থাকবেন এবং তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি তারা আসলে বর্জন করবেন এবং শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। তারা বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয় সেটি আসলে সিটি কর্পোরেশনের একটি বিশ্ববিদ্যালয়, দীর্ঘদিন ধরেই শিক্ষামন্ত্রী সাবেক মহিবুল হাসান চৌধুরী নফেল এবং তার পরিবার এটি আসলে তারা তাদের আয়ত্ত রেখেছেন অবৈধভাবে এবং তারা চাচ্ছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং তিনি ফ্যাসিবাদের দোষর, তাকে আসলে পদত্যাগ করতে হবে এবং সেই সাথে শিক্ষার্থীদের আরও বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেয় সেই দাবিটাই করছেন। এই যে শিক্ষার্থীদের সড়ক অবরোধ যার কারণে কিন্তু আমরা দেখছি যে এই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন কিন্তু আটকে পড়ছেন এবং যেহেতু এই এলাকাটি একটি হাসপাতাল ঘেরা এলাকা, অর্থাৎ এই এলাকাটিতে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, ফলে রোগী এবং তাদের স্বজনদেরও একটা দুর্ভোগ আমরা লক্ষ্য করছি। শুনছিলাম আমরা, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সুমন। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট এবং তার পরিবারের সাথে সেটি মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাফারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। 5 নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি, আমরা কেঁদেছি। আমরা গত পরশুদিন যখন রায়টা আসলো আমার দিন গেছে কেঁদে, আব্বু নেই দেখার জন্য। আজ 3 বছর পর উনি নিষ্পাপ সেটা প্রমাণিত হলেন, আরও হবেন। বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখানো হলো। বুধবার সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান এবং 2 পুলিশ সদস্যকেও নতুনভাবে গ্রেফতার দেখানো হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন জুলাই গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে আসামিরা জড়িত ছিল। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, বারবার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। মন্ত্রী আনিসুল হক তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। খামিম নামে একজন যুবদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বারবার শুনানি দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। বেলা 11টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে ইসলামী সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার গোপালপুর মাদ্রাসার মুহতামিম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে
বক্তারা বক্তব্য রাখেন। ইমাম পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খাদিমুল ইসলাম সম্মিলিতভাবে এই আয়োজনে চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী হত্যা, কোটালীপাড়ায় হামলার প্রতিবাদ জানানো হয়। বারবার আমাদের মুসলমানদের গায়ে হাত তুলতেছে, আমরা সঠিক তদন্ত সাপেক্ষের বিচার চাই। ইসকন দেশের শত্রু, ইসকন সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র আখ্যা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশের জনস্বাস্থ্যের উন্নতিতে যুক্তরাজ্যের বেটার হেলথ ইন বাংলাদেশ প্রোগ্রামের কার্যক্রম শেষ হলো। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিটিশ হাই কমিশন, ঢাকা ও UNFPA বাংলাদেশ এবং তাদের সহযোগী সংস্থা এই বেটার হেলথ ইন বাংলাদেশ প্রোগ্রামের আয়োজন করে। বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা হিসেবে যুক্তরাজ্য মা, নবজাতক, শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনার পরিষেবা উন্নত করার জন্য $37 মিলিয়ন সহায়তা প্রদান করেছে। বর্তমানে মূল চ্যালেঞ্জ স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধি করা। বেটার হেলথ ইন বাংলাদেশ প্রোগ্রামের কার্যক্রমের অর্জনের মধ্যেই রয়েছে প্রতিরোধযোগ্য মৃত্যুহার কমানো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্যের উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো। যুক্তরাজ্যের এই ফ্ল্যাগশিপ স্বাস্থ্য উদ্যোগটি 2018 সাল থেকে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখছে। These vulnerable populations, most importantly, is women and girls living in the remote parts of the country, mostly in the rural areas. And these women and girls become more vulnerable if they are living in areas which are inundated by water, like chor areas, like haor areas. স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সেই সাথে আরও একটি কাজ হয়েছে, সেটা হচ্ছে মিডওয়াইফ, যারা নতুন একটি প্রফেশন। এই বাংলাদেশে আগে ডেডিকেটেড মিডওয়াইফ ছিল না, তো মিডওয়াইফ তৈরি করা হয়েছে, মিডওয়াইফ থেকে সাপোর্ট করা হচ্ছে। সিরিজে দুই দলের পেসারদের মধ্যে সর্বোচ্চ 11 উইকেট তাসকিন আহমেদের, আর সবচেয়ে বেশি বলও করেছেন এই টাইগার পেসার। যৌথভাবে সিরিজ সেরা হয়ে তাসকিন বললেন, ভবিষ্যতে এমন আরও বড় অর্জনের সাক্ষী হবে বাংলাদেশ। অন্যদিকে ম্যাচ সেরা তাইজুল ইসলামের দাবি, বাংলাদেশের বোলিং ইউনিট এখন বিশ্বের যে কোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে প্রস্তুত। মার্শাল অ্যামব্রোজদের দেশে গতির ঝড় তুলবেন টাইগার পেসাররা, আর তাতে বিধ্বস্ত হবে উইন্ডিজ শিবির। এমন প্রত্যাশা দীর্ঘদিনের হলেও এবার তার বাস্তব রূপ দিয়েছেন তাসকিন নাহিদরা। হাসানের নিয়ন্ত্রিত পেসের সঙ্গে নাহিদের 150 গতির বল রীতিমতো দুর্বোধ্য ছিল স্বাগতিক ব্যাটারদের জন্য। তবে সিরিজে পেসারদের মধ্যে সর্বোচ্চ 11 উইকেট নিয়ে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন নিঃসন্দেহে তাসকিন আহমেদ। জেডেন সিলসের সঙ্গে যৌথভাবে পেয়েছেন সিরিজ সেরার স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে। আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম, এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার। আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কাঁধের চোটের সঙ্গে লড়াইটা এখন নিত্য সঙ্গী। সেই তাসকিন পুরো সিরিজে পেসারদের মধ্যে করলেন 64 ওভার 1 বল। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং, 64 রানে নেন 6 উইকেট। তাসকিনের নিজেকে ফিরে পাওয়ার সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারানো আত্মবিশ্বাসটাও যেন খুঁজে পেয়েছে বাংলাদেশ। আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম, সো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। তাসকিন নাহিদদের পেস সামলাতে হিমশিম খাওয়া উইন্ডিজকে স্পিন বিষে নীল করেছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারে 15তম ফাইফারের দিনে গড়িয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের টপ অর্ডার, মিলেছে ম্যাচ সেরার স্বীকৃতি। মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং, তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে এফোর্টটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয়। টানা ব্যাটিং ব্যর্থতায় দিশেহারা টাইগার শিবিরে স্বস্তির বাতাস এনে দিলেন বোলাররা। পেস ও স্পিনে সমান আধিপত্যে উইন্ডিজের মাটিতে ঘুচল 15 বছরের আক্ষেপ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। প্রেসিডেন্টের সামরিক আইন জারিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার তোলপাড় চলছে।
রাতভর বিক্ষোভ সহিংসতা আর পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মার্শাল ল প্রত্যাহার হলেও উত্তেজনা বন্ধ হয়নি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী সিওল। জনগণের সাথে একাত্ম আইন প্রণেতারাও আজই তোলা হবে প্রেসিডেন্ট বিরোধী অভিশংসন বিল। চরম নাটকীয়তায় ভরা এক রাত পার করল দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও পিয়ংইয়ংপন্থী কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে দেশের সুরক্ষায় নেওয়া হয়েছে এ পদক্ষেপ। সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সেনাপ্রধানকে। কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্ট ভবনে হেলিকপ্টার দিয়ে নামতে দেখা যায় সেনা সদস্যদের। প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল হয় পার্লামেন্ট চত্বর। সংঘর্ষ ভাঙচুরও হয়। এমন পদক্ষেপ অর্থহীন। যদ্দূর জানি ৮০ সাল থেকে এবারই প্রথম সামরিক আইন জারি হলো। ২১ শতকেও এমন হচ্ছে। ঘোষণার ২ ঘন্টার মধ্যে বিরোধিতা জানায় এমপিরা। ন্যাশনাল অ্যাসেম্বলিতে জড়ো হন তারা। পার্লামেন্টে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনীর সাথে হাতাহাতি সংঘর্ষ হয় তাদের। ব্যারিকেড ভেঙে দেয়াল টপকেও ভেতরে ঢুকে অনেকে। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন ১৯০ এমপি। উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার সকালে মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন। জানান পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির মার্শাল ল প্রত্যাহারের দাবির কারণে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। পার্লামেন্টের অবস্থান মেনে নিচ্ছি। মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার করা হবে। দেশকে অচল করে দেওয়ার কর্মকাণ্ড থেকে পার্লামেন্ট সদস্যদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তবে এরপরও অবসান হয়নি নাটকীয়তার। এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে দেশটিতে। ইউনের বিরুদ্ধে অভিশংসন বিল তোলার উদ্যোগ নিয়েছে বিরোধীরা। মার্শাল ল তুলে নিলেও বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারেন না তিনি। প্রেসিডেন্ট ইউন যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থ, পুরো জাতির সামনে তা প্রকাশ পেয়েছে। তার এখনই পদত্যাগ করা উচিত, আর এটাই জনগণের ম্যান্ডেট। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পান ইউন সুক ইয়োল। দেশটির পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১০৮টি আসন তার দলের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে গোপন সম্পর্কের অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিষেধাজ্ঞা আরোপের পরও তেল আবিবকে তেল দেওয়ার অভিযোগ উঠেছে আঙ্কারার বিরুদ্ধে। সম্প্রতি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করে একটি সংস্থা, যার জেরে তোপের মুখে পড়েছেন এরদোগান। তার ভাষণ চলাকালীন প্রতিবাদ জানানোয় মঙ্গলবার ৯ বিক্ষোভকারীকে সাজা দিয়েছে তুর্কি আদালত। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে সরব দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক নিয়মিতই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধুনো করেন রিসেপ তাইয়েপ এরদোগান। এবার সেই এরদোগানের ওপরই ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়ছেন নিজ দেশের নাগরিকরাই। গত মে মাসে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে স্থগিতের ঘোষণা দেয় আঙ্কারা। তবে অভিযোগ উঠেছে, প্রকাশ্যে নিষেধাজ্ঞার কথা বললেও গোপনে ইসরায়েলকে তেল সরবরাহ অব্যাহত রেখেছে দেশটি। গাজায় আগ্রাসন নিয়ে বেশিরভাগ মুসলিম দেশ যখন নীরব, তখন বেশ প্রশংসিত হয়েছিল এরদোগানের কঠোর অবস্থান। এবার তেলকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে এই নেতার ভূমিকা। সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে দ্বিমুখী অবস্থানের অভিযোগ তুলে এক প্রতিবেদন প্রকাশ করে স্টপ ফুয়েলিং জেনোসাইড ক্যাম্পেইন। তাদের দাবি, স্যাটেলাইট ইমেজ ও শিপিং ডাটা বিশ্লেষণ করে তুরস্ক থেকে ইসরায়েলে তেলের ট্যাঙ্কার পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। গাজায় গণহত্যায় ইসরায়েলের সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ব্যবহৃত হয় তুরস্কের পাঠানো জ্বালানি, এমন অভিযোগও করেছে তারা। মূলত স্টপ ফুয়েলিং জেনোসাইডের এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে এরদোগানকে। গত শুক্রবার ভাষণের সময় এই ইস্যুতে তুর্কি নাগরিকদের তোপের মুখে পড়েন এরদোগান। ইসরায়েলকে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান দিলে আটক করা হয় তাদের। মঙ্গলবার ৯ বিক্ষোভকারীকে কারাদণ্ড দেন দেশটির আদালত। বিক্ষোভকারীদের সাজা দেওয়ার ঘটনায় বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এরদোগান প্রশাসনের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।